নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন ফিরদৌস শামীম। শামীমদা, শিক্ষা উলঙ্গ শিক্ষক দিবস্ত্র কলকাতার রাজপথে আঘাতের চিহ্ন প্রমাণ করার জন্য ক্লাসরুম ছেড়ে রাজপথে নেমে আসতে হচ্ছে শিক্ষককে। মিডিয়ার সামনে, আমাদের ক্যামেরার সামনে তার আঘাতের চিহ্ন দেখাতে হচ্ছে। তার উরুতে কি বলবেন আপনি? দেখুন, একটা বর্বরচিত আক্রমণ করেছেন। দেখুন, একটি গণতান্ত্রিক দেশে এইভাবে যদি একটি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে যদি এইভাবে লাঠিচার্জ করে পুলিশ, তাহলে বুঝতে হবে সরকারটি কারা চালাচ্ছে। আসলে দুষ্কৃতী তারা যদি মনে করেন যে আমরা ওই দুষ্কর্মের পথ দিয়ে রাজশাসন চালাবো, প্রশাসন চালাবো, তাহলে যা হওয়ার তাই হয়েছে। আমি এই পুলিশ বন্ধুদেরই বলি যে নিজেদের সমাজ বন্ধু হিসেবে প্রতিপন্ন করুন, সমাজ বন্ধু হিসেবে নিজেদের তুলে ধরুন। আপনাদেরও ডিএ দেয় না কিন্তু এরা। দেখুন, পুলিশে আমি নিশ্চিত যে এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন যে এই সমাজটি ল অ্যান্ড অর্ডার মেনে এই প্রশাসনটি আইনের শাসন প্রতিষ্ঠা করুক, সমাজ চলুক একেবারেই সামাজিক ক্রম অনুযায়ী। কিন্তু আমি সেদিন যা দেখলাম, বিশেষ করে এই শিক্ষকদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, এর আগে পুলিশ যে শুধুমাত্র এই শিক্ষকদের উপর আক্রমণ করেছে এভাবে এরকম কোনো ভাবার কারণ নেই যে শুধুমাত্র এদের উপরই করলো। চাকরি প্রার্থীদের উপরে আক্রমণ। আপনি ভুলে যাচ্ছেন কেন চাকরি চাইতে গিয়ে মহিদুল মির্জাকে? আপনি ভুলে যাচ্ছেন কেন ছাত্র সুদীপ্তকে কিভাবে পিটিয়ে মারা হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ দিয়ে ছাত্রকে পিটিয়ে মারা, চাকরি চাইতে গিয়ে বেকার যুবককে পিটিয়ে মারা, চাকরি প্রার্থীকে পিটিয়ে মারা থেকে শুরু করে চাকরি হারা শিক্ষকদের পেটানো। এখন অনেকে বলবেন যে আপনি তো এর বিরুদ্ধে মামলা করেছিলেন। দেখুন, আমি রিট পিটিশনারদের হয়ে মামলা করেছিলাম যারা বঞ্চিত চাকরি প্রার্থী। তাদের হয়ে আমার প্রথম মামলাটি ছিল যে তারা বলতে চেয়েছিল যে এই সরকার, এই এসএসসি, এই বোর্ড কিছু অন্যায় করছে। তারা সেই কথাটা উদ্দাক্ত কণ্ঠে বলতে চেয়েছিল। সেই জন্য এই গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী মূর্তির পাদদেশে মামলার পর মামলা করে তাদের ওই সিট ইন ডেমনস্ট্রেশনে বসাতে হয়েছিল, অবস্থান বিক্ষোভে বসানোর জন্য মামলা করতে হয়েছিল। পুলিশ কোথাও আন্দোলন করতে গেলেই পিটিয়ে তুলে দিত। আদালতের কাছে মামলা করে তাদের ওইখানে বসতে হয়েছিল ওই গান্ধী মূর্তির পাদদেশে, ওই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে। এরকম একটি সরকার চলে যেখানে যে তার ন্যায্য হকের কথাটি বলবে সেটার জন্য আদালতে আসতে হয়। আমার প্রশ্ন হচ্ছে, চাকরি প্রার্থীরা পড়াশোনা করবেন, তারা চাকরির প্রস্তুতি নেবেন, নাকি তারা দিনরাত কোর্ট চত্বরে পড়ে থাকবেন, উকিলদের কাছে এসে, আইনজীবীদের কাছে এসে তারা রিট পিটিশন ফাইল করবেন? কোনটা করবেন? এই পরিস্থিতি রাজ্যে তো ইতিপূর্বে দেখা যায়নি। এরকম কেন হচ্ছে? দেখুন, তার কারণ হচ্ছে যে প্রশাসনের উপরে রাজ্যের মানুষ, রাজ্যের সাধারণ ছাত্রছাত্রীদের কোনো আস্থা নেই। সত্যি সত্যি যদি আস্থা থাকতো, ধরুন আমার চেম্বারে যেহেতু যারা মামলা করতে আসে, দেখেন প্রতিদিন এত ছেলে মেয়ে মামলা করতে আসে, তাদের কেউ বলেন না যে আমাদেরকে এক্সট্রা সুবিধা দিন, আমাদের সকলকে টপকে গিয়ে আমাদের চাই না। তারা বলে যে ইন অ্যাকর্ডেন্স উইথ মেরিট যদি চাকরি হতো আমাদের কারোর কিচ্ছু বলার থাকতো না। ঠিক। কিন্তু দেখুন কিভাবে মেরিটকে বঞ্চিত করা হয়েছে, কিভাবে দেখুন বৈধ ক্যান্ডিডেটদের, যোগ্য ক্যান্ডিডেটদের বঞ্চিত করে অবৈধ পদে ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এই তার নমুনা। এই দেখুন, এই র্যাঙ্ক জাম করে এই ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এই দেখুন, নন লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এই দেখুন, ওএমআর শিট রাখা হয়নি। এই দেখুন, রিজার্ভেশন পলিসি মেনটেন হয়নি। এই সমস্ত কিছু তাদের অভিযোগ থাকে। তারা একেবারে নির্দিষ্ট অভিযোগ নিয়ে আদালতে মামলা করতে আসেন। যদি এই প্রশাসনের উপর আস্থা থাকতো, যদি আইন মেনে নিয়োগ হতো, যদি ওএমআর শিট রাখা থাকতো, যদি প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হতো, একজনও মামলা করতে আসতো না। ঠিক।
যদি তারা তাদের ন্যায্য কথাটি, তারা তো কি বলতে চেয়েছিল, এই যারা গান্ধী মূর্তির পাদদেশে, মাধবগান্ধী মূর্তির পাদদেশে বসে আছে, তার আগে তারা ওই প্রেস ক্লাবের সামনে বসেছিল, তারা কি বলতে চেয়েছিল, যে আপনি আপনার দলে পরেশ অধিকারীকে যেদিন নিলেন, তারপরেই তার মেয়ে অঙ্কিতা অধিকারী কি করে অল অফ দ্য সাডেন তার নাম ঢুকে যায়, এই কথাগুলো তো বলতে চেয়েছিল। কি করে ওইখানে তারপরে ওই প্রেস ক্লাবের সামনে আপনি গেলেন, গিয়ে সেটিকে ধামাচাপা দেওয়া, যে কিছু ছেলেমেয়ে আন্দোলন করছিল, তাদের মধ্যে থেকে কয়েকজন নেতা বাঁচলেন আপনি। যে সেই বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আন্দোলন করছিল, যারা আদর্শের জন্য লড়ছিল, তাদের মধ্যে থেকে কয়েকজনকে আপনি টুক 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 করে কিনে নিলেন, দিয়ে তাদেরকেও করাপশন শিখিয়ে দিলেন, তাদেরকেও র্যাঙ্ক জাম্প করে আপনি চাকরি দিয়েছেন, অন্য কেউ না। আপনি তাদেরকে র্যাঙ্ক জাম্প করে টুক টুক করে 5 জনকে চাকরি দিয়ে দিলেন, কি যার একাদশ দ্বাদশে পাওয়ার কথাই নয়, নবম দশমে পাওয়ার কথা, তাকে নবম দশমের জায়গায় একাদশ দ্বাদশে অ্যাপয়েন্টমেন্ট করে দিলেন। যার পরের র্যাঙ্কে, সেতাবের পরের র্যাঙ্ক তাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন। সেতাবরা কেন মামলা করতে এলো? তারই তো বন্ধু একসাথে আন্দোলন করছিল। আপনি বুঝেছেন এই আন্দোলনকারীদের মধ্যে থেকে কয়েকজনকে নেতা বানিয়ে, ডিভাইড অ্যান্ড রুল। হ্যাঁ, ডিভাইড অ্যান্ড রুল। এবং আমি বলছি যে এই ভদ্র মহিলা মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের একেবারে দুষ্কর্ম শিখিয়েছে, স্বামীদা, আমি দুর্নীতি শিখিয়েছে। পুলিশ অ্যাট্রোসিটিসের বিষয়ে আসছি। তার আগে আমি একটা বিষয় অবশ্যই কথা বলবো। আজকে আপনি নিশ্চয়ই জানেন, মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে আমরণ, অনশন, আন্দোলন ইত্যাদি করে কিছু হবে না, ওসব করে ছবি তোলা যায়। যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকেন তাহলে, যদি না থাকেন তাহলে পথ দেখুন। এবং আরও বলেছেন সুজন চক্রবর্তীর বন্ধু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার সহযোগীদের ফাঁদে পড়েছেন শিক্ষকরা। আপনার প্রতিক্রিয়া? দেখুন, ওই ফিরহাদ হাকিমকে বলবো, ওর নিশ্চিতভাবে এই 2011 সালের আগে ধর্মতলা মনে পড়ছে। ওর নিশ্চিতভাবে এই 2011 সালের আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্মতলায় শুয়ে থাকা মনে পড়ছে। সেই ঐতিহাসিক অনশন, সেগুলো কি ছিল? একজন অনশন করে রাস্তা আটকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেল, আর আজকে বলছেন অনশন নাটক। গণতান্ত্রিক পদ্ধতিতে নিশ্চিতভাবে কেউ নিজেকে কষ্ট দিচ্ছে, এটা দেখতে কারোর ভালো লাগে না। যদি এই কটাক্ষ না ছুড়ে উনি একজন যদি প্রকৃত প্রশাসকের মতো বলতেন, যেটা আমার যন্ত্রণা দিচ্ছে, এ কাজ ঠিক করেনি, এই তো সেই ফিরহাদ হাকিম যিনি মন্ত্রিসভার কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলেছিলেন। এই ফিরহাদ হাকিম আবার আজকে এসে বলছে যে এইগুলো নাটক, এই করে কোনো লাভ হবে না। শিক্ষকদের উদ্দেশ্যে দেখুন, এই লাভ ক্ষতির হিসাবটা সব থেকে বেশি করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা ডিআই অফিসে গেছেন কেন? মুখ্যমন্ত্রী তো আপনাদের স্কুলে যেতে বলেছেন। যদিও কি করে স্কুলে যেতে মুখ্যমন্ত্রী বলতে পারেন, আমি তার আইনি সংস্থান আছে কিনা আপনার কাছে জানতে চাইব। কিন্তু আমি যোগ করি, উনি বলেছেন যে ডিআই অফিসে আপনি গেছেন কেন? যদি ফাইল চুরি হয়ে যায় বা কিছু হয়ে যায়, তার দায়িত্ব আপনাদের। দেখুন, প্রথম কথা, গোটা রাজ্য থেকে চাকরি চুরি হয়ে গেল, তার দায় কেউ নিচ্ছে না। তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবে না, চাকরিতে চুরির দায় নেবে না, এই যে চাকরি বিক্রি হলো তার দায় নেবে না, তার মন্ত্রিসভার মন্ত্রী জেলে আছে তার দায় নেবে না, কোনো কিছুর দায় নেবে না, শুধু বেনিফিট নেব, এই জিনিস চলতে পারে না। এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। তার কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছিল তো গোটা রাজ্যের মানুষ। আজকে 26,000কে কেন আপনি বলছেন যে আস্থা রাখো? গোটা রাজ্যের মানুষ আপনার উপর আস্থা রেখেছিল এবং গোটা রাজ্যের মানুষ আপনাকে নির্বাচিত করে মুখ্যমন্ত্রী বানিয়েছিল। আপনি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এবং দুষ্কর্ম করার জন্য গোটা রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। যে মানুষ ক্ষমতা পেয়ে গোটা রাজ্যের মানুষের সাথে প্রতারণা করতে পারে, সেই মানুষ, যার উপর আস্থা রেখেছিল গোটা রাজ্যের মানুষ, সেই মানুষ কি করে 26,000 মানুষকে তাদের যে আস্থা রাখুন এই কথা বলতে পারে? গোটা রাজ্যের মানুষ আস্থা রেখে তারা প্রতারিত হলো, আর এই 26,000 মানুষ আস্থা রেখে তারা প্রতারিত হবে না? এটা হতে পারে? দ্বিতীয় কথা বলি, যে উনি বলেছেন যে বেতন পাওয়া, বা সেদিন দাঁড়িয়ে এই যা যা বলেছেন সবগুলো মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা এবং আদালত অবমাননাকারী প্রতিটি কথাবার্তা। তার কারণ
আদালত রায় দিয়েছে, তাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছে। টার্মিনেশন লেটার তো পাননি তারা সরকারের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রী নিজে বলেছে। দেখুন, সুপ্রিম কোর্ট রায় প্রদান করার পরে সরকার আলাদা করে টার্মিনেশন লেটার দিল কি দিল না, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। রায় প্রদান হয়ে গেছে, যদি সেই রায়ের বিরুদ্ধচারণ করে কোনো আধিকারিক যদি বেতন দিতে হয় বা সার্ভিস কন্টিনিউ করতে হয়, তাহলে তো কোনো আধিকারিককে রেসপন্সিবল থাকতে হবে। বেতনটা তো কোনো আধিকারিককে, সেই স্যালারিটা তো তাকে রিলিজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত আধিকারিকদের বিপদে ফেলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত শিক্ষকদের বিপদে ফেলছেন। আপনি রায়টা নিশ্চিতভাবে পড়েছেন, রায় কি বলা আছে? অবৈধ শিক্ষকদের বেতন ফেরত দিতে হবে। যেদিন রায় হয়েছে তারপরে এই শিক্ষকরা যারাই ছিল 26,000-এর, কেউ আর শিক্ষক হিসেবে আছে? ঠিকই তাই। আছে কি? না, নেই। যে রায়ে বলা আছে অবৈধ শিক্ষকদের বেতন ফেরত দিতে হবে, সেই রায়ের পরে এবং সমস্ত শিক্ষকদের সার্ভিস টার্মিনেট হয়ে যায়, সেই রায়ের পরে যদি আপনি শিক্ষকদের বেতন দেন, তাহলে সেই বেতনগুলো কী হবে? মুখ্যমন্ত্রী খুব সুকৌশলে রাজনৈতিকভাবে জিতছেন, কারণ তিনি সিম্প্যাথি গেইন করতে পারছেন। দেখুন, এই সিম্প্যাথি উনি গেইন করতে গিয়ে উনি বাঘের পেড়ে চড়ছেন। আর সঙ্গে উনি বেসিক্যালি এটা করছেন এই কারণে, সঙ্গে এদেরও এই যে ছেলেমেয়েরা যারা ধরুন যারা এমনি বিপদে আছেন, তাদের আরও বিপদের মুখে ঠেলে ফেলছেন। তিনি এইটা করছেন এই কারণেই, তার কারণ হচ্ছে আসলে তো চাকরিগুলো এমনি এমনি পায়নি এই সাদা খাতার মাস্টাররা। এরা তৃণমূল কংগ্রেসের নেতা, দালাল, এদেরকে টাকা দিয়েছে। এখন যদি ধরুন শুধুমাত্র প্রথম কথা ওএমআর শিটের এই একবার এক গল্প শোনানো, 23 সালে আদালতে এফিডেভিট দিয়ে বলা হ্যাঁ ওএমআর শিট আছে, মিরর ইমেজ, ওএমআর এর মিরর ইমেজ, দেখেছেন নিশ্চয়ই যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। রাজ্য সরকার বারবার করে বলেছে সুপ্রিম কোর্টে, তারপরেও সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। সুপ্রিম কোর্ট তো আর দেখুন একটা কথা বল, কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রথম দিন থেকে রাজ্য সরকার পার্টি, প্রথম দিন থেকে। আমার রিটে প্রতিটি রিটে দেখবেন শ্বেতাবুদ্দিন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রাজ্যের পক্ষ থেকে তাদের আইনজীবীরা ছিলেন। প্রথম দিন থেকে রাজ্য সরকার পার্টি, প্রথম দিন থেকে রাজ্য সরকার সব জানে। ওএমআর শিট আছে কি নেই, কি হয়েছে গোটা রাজ্য জুড়ে, আমি কিচ্ছু জানতাম না। তাহলে তুমি সরকারটিকে আদৌ চালাও? তুমি সরকারের মাথা, আদালতে মামলার পর মামলা হচ্ছে, সরকারকে পার্টি করে তুমি বলছো জানি না। আমি তর্কের খাতে শুনলাম, জানলাম আগে তুমি জানতেই না। 2022 সালের পর থেকে আজকে 2025 সাল, 3 বছর ধরেও কিছু জানলে না। তাহলে তুমি কি প্রশাসন চালাচ্ছ? গোটা রাজ্যের মানুষ অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। না, দেখুন গোটা রাজ্যের মানুষ তো আস্থা, উনি যে বলছেন, এই যে আজকে ফিরাদবাবু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। আচ্ছা, গোটা রাজ্যের মানুষ তো আস্থা রেখে আপনাকে সরকার বসেছিল। 294 সিটে উনি প্রার্থী, 294 সিটে উনি প্রার্থী, তাও বুঝে নিলাম। আস্থা রাখার পরে উনি আজকে বলছেন যে আমি কিছু জানতাম না। গোটা রাজ্যের মানুষ আস্থা রেখে প্রতারিত হলো, আর 26,000 মানুষের আস্থা আপনি বজায় রাখবেন? এটাকে বিশ্বাস করবে? আর উল্টে ওদেরকে সকলকে বিপদে ফেলছেন। উনি নিজের বিপদ তো বাড়াচ্ছেন বটেই, সঙ্গে এদের সকলের বিপদ বাড়াচ্ছেন। বিপদ কমে গেল। সুপ্রিম কোর্ট তো সুপার নিউমারি পোস্টের জন্য যে সিবিআই তদন্ত, সেই অর্ডারে স্ট্রাইক ডাউন করলেন। দেখুন, সুপ্রিম কোর্ট সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে সাংবিধানিকভাবে একটি ইলেক্টেড বডি, তার যে পলিসি ডিসিশন নেওয়ার ক্ষমতা, সেটাকে আপহেল্ড করেছে। যদি আমি এই সুপ্রিম কোর্টের ডিসিশনটার নির্যাস বুঝি, তার কারণ একটা ক্যাবিনেট, সেই ক্যাবিনেট সাংবিধানিকভাবে বৈধ। সেই ক্যাবিনেটের যদি কোনো ডিসিশনের উপর আপনাকে সিবিআই তদন্ত দিতে হয়, তাহলে পলিসি প্যারালিসিসে সরকার ভুগবে। এই পলিসি প্যারালিসিসে যাতে সরকার না ভোগে, সেই জন্য একটি অত্যন্ত সুচিন্তিতভাবে একটি রায় বলতে পারে, এটা ব্যালেন্স অর্ডার। কিন্তু তার অর্থ এই নয় যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনটা সঠিক হয়েছে না বেঠিক হয়েছে সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, না। আর তার অর্থ এও নয় যে ভবিষ্যতে কোনো মন্ত্রী জেলে যাবেন না। এই যে কুণালবাবু বলেছেন যে একজন মন্ত্রী আছেন, কিন্তু 7.5 লাখ টাকা ওই রেট করেছেন, 7.5 লাখ টাকা 5 লাখ টাকায় করা যাবে কিনা। 16 লক্ষ টাকা চাওয়ার জন্য আজকে একজন তৃণমূল নেতাকে গণপিটুনির শিকার হতে হয়েছে, যদিও সেটা অ্যামাউন্টের ব্যাপারে আমি নিশ্চিত নই। দেখুন, এটা একটা বললেন,
আমার দৃঢ় বিশ্বাস এই সংখ্যা প্রতিদিন বাড়বে। যত তাড়াতাড়ি এই রায় বুঝে নিতে পারবেন, বুঝে যাবেন যে যারা অবৈধ বলে চিহ্নিত তাদের প্রত্যেকের টাকা ফেরত দিতে হবে। এদের কি স্টেট অফ অ্যানার্কি হয়ে যাচ্ছে? এটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে একজন জনতা আইন হাতে তুলে নেবেন, এটা তো আমরা কেউ চাই না। দেখুন, একটা মানে আমি বলবো যে কোনো স্বৈরাচারী শাসকের যা পরিণতি হয়, আমি অনেক দিন থেকে বলছি এবং ক্যামেরার সামনেই বলছি আমি, এবং সেটা আমি বুঝেই বলেছিলাম যে একজন স্বৈরাচারী শাসকের যে পরিণতি হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিণতিই হবে। তার এটা কেন বলছি, তার পিছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। যেদিন আমি তাও ভেবেছিলাম যে ভদ্রমহিলা হয়তো বা মানে যেদিন এই রায়টি হলো না, সঙ্গে সঙ্গে ভেবেছিলাম এই ভদ্রমহিলা হয়তো বা এবার অন্ততপক্ষে শিক্ষা হবে। আর যাই হোক, উনি তো মানে প্রশাসনটি তো সেদিন পদত্যাগ তো করবেনই, সঙ্গে উনি আর বোধহয় কোনোদিন জনমানুষে আসবেন না। আমি আমি ভেবেছিলাম। আচ্ছা। এবং উনি হয়তো দেখুন উনি জেলে যাবেন সেটা পরের ঘটনা, কিন্তু উনি লোকলজ্জা মানে যদি কোনো মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে পদত্যাগ তো করতেনই, সঙ্গে আর কোনোদিন জনমানুষে আসতেন না যে আমি এতদিন পাবলিক সার্ভিস দিলাম, আমি এরকম এনার্কি তৈরি করেছি, আমার জন্যই তো সবটা ঘটেছে। জানতেন না। দেখুন এইসব বালখিল্যতা নিয়ে আর বেশি দিন বোধহয় একটু লজিক্যাল হওয়া উচিত। যদি না জানেন, আমি বলবো সত্যি হয়তো জানতেন না। আমি তর্কের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, আমি সেটা তর্কের ক্ষেত্রে সেটাও ধরে নিলাম যে ওনার না জানার জন্য, যেটা গোটা রাজ্যের মানুষ ওনার উপর আস্থা লেগে রেখেছিল, ওনার না জানার জন্য এতগুলো মানুষ বিপদে পড়ে গেল, এটা তো ওনার ফেলিওর। মানুষের রাজ্যের মানুষের আস্থা রাখা, তারপরে ওনার না জানা, তার ফলে এতগুলো মানুষ বিপদে পড়লো। ফলে ওনার যে অজ্ঞতা সেটা 26,000 লোকের বিপদের কারণ না। আমি একটু ডিফার করবো আপনাকে, 26,000 না, রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী আমাদের দেশে, সারা দেশেই টিচার ইস টু স্টুডেন্ট রেশিও হওয়া উচিত 30:1। আমাদের দেশে এই রায় বহাল হওয়ার আগে সেই রেশিও ছিল 52:1। এই রায় বহাল হওয়ার পরে সেটা হয়ে গেল 58:1, অর্থাৎ আমরা 22:1, 22:1 ইতিমধ্যেই পিছিয়েছিলাম। দেখুন, আমরা তো এই আপনি বললেন পিটিআর রেশিওর কথা, পিটিআর রেশিও আমরা একদম নিচের দিকে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্যই তো বলেছিলাম যখন শিক্ষক ছিল তখনও বলছি যে আমাদের আরও অনেক বেশি শিক্ষক নিয়োগ করা প্রয়োজন, কিন্তু এ রাজ্যে না টেট হয় না শিক্ষক নিয়োগ হয়। কিন্তু আমরা যে কথা থেকে সরে যাচ্ছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থার। সত্যি সত্যি আমি ভেবেছিলাম যে এই মানুষটি হয়তো লোক সমাজে আর বোধহয় মুখ দেখাবেন না, কিন্তু উনি সেটা না করে উনি দেখলাম সেদিন তো সাংবাদিক সম্মেলন করলেনই, তারপরে দেখলাম যে তিনি আবার এই শিক্ষকদের একসঙ্গে নিয়ে একেবারে আদালত অবমাননাকারী পদক্ষেপ করলেন এবং এই ছেলে মেয়েদের যারা বিপদে অলরেডি উনার কারণে পড়েছে তাদেরকে আবার ফার্দার তাদের বিপদ বাড়ানোর জন্য তাদেরকে ফান্ড তৈরি করে হাই স্কুলের চাকরিতে এমন কি মধু রয়েছে যার জন্য, আমি মধু শব্দটা এই জন্যই বলছি, যার জন্য একজন ইন সার্ভিস প্রিন্সিপাল কলেজের এবং একাধিক কলেজ শিক্ষক যোগ্য চাকরি প্রার্থী হিসেবে আবার নতুন করে এসএসসি পরীক্ষা দিতে আসছেন। তারা তো ইন সার্ভিস অলরেডি, তারপরেও তারা কেন যোগ্য ব্যাচ জ্বলিয়ে আসছেন? এটা আমি মন গড়া কথা বলছি না, সেটা তারাই বলতে পারবেন। দেখুন, আমি জানি না তারা কারা, তবে কিছু ছবি দেখেছি। আপনি যে কথা বললেন, এরা যে মানে কোন জায়গায় নিজেদের নামিয়ে আনছেন, দেখুন কেউ অধ্যাপক, কেউ হয়তো প্রাথমিক স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল, হোয়াটসএভার, দেখুন এতটা নিচে না নামালেও নিজে চলে। আপনাদের কাছেও তো কিছু ছেলে মেয়ে পার্ট নেন, আপনি সেই সমস্ত মানে আপনার স্টুডেন্টদের সামনে গিয়ে কীভাবে দাঁড়াবেন, কী দরকার? দেখুন বুঝতে আপনারা এই যে যারা ওনার হয়ে গলা ফাটান, যারা করেন, তারা যে একেবারে বুঝেন না তা তো নয়, তারা বোঝেন, কিন্তু তারপরেও কেন তারা করেন? শুধুমাত্র কিছু পদ পাওয়ার জন্য বা কিছু অর্থ পাওয়ার জন্য, বা কী কারণ তারাই বলতে পারবেন। দয়া করে আর নিচে নামবেন। আমার একেবারে শেষ প্রশ্ন শামীমদা, আপনি ব্যস্ত সময়ের মধ্যে অনেকটা আমাকে দিয়েছেন, তার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে আমার শেষ প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল বলে একটা বিষয়বস্তু রয়েছে, পুলিশদের একটা সার্ভিস কোড রয়েছে, সেই কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কি তিনি আমাদের দেশের যে কোনো নাগরিক, শিক্ষক আমি ছেড়ে দিচ্ছি, যদি ক্রিমিনালও হন তাকে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে লাথি মারতে পারেন? আর দে এন্টাইটেলড? আমি এই ছবিটা না আজকের একটি বহুল প্রচারিত, হ্যাঁ ঠিক আছে,
এই ছবি সত্যি আমাকে যন্ত্রণা দিচ্ছে। আমি জানতে চাইছি লিগ্যাল এক্সপার্ট হিসেবে এই পুলিশের বিরুদ্ধে পুলিশেরই উচিত ডিপার্টমেন্টাল প্রসিডিংস করা। দেখুন পুলিশ একটা ভিড় জন্য, আমি একটু যুক্তিসঙ্গত আইনসঙ্গত কথা বলি, পুলিশ কি করতে পারে? পুলিশ ধরুন একটি ভিড় জমা হলো, মেথড আছে তার, এই ভিড়কে সেটিকে সরিয়ে দেওয়ার জন্য আনুপাতিক বল প্রয়োগ করবে, প্রপোর্শনেট ফোর্স ইউজ করবে, হালকা বল লেখা হয়েছে। হ্যাঁ, এবার এই হালকা বলের নমুনা এটা, এইভাবে লাথি মারাটা, এইভাবে লাথি মারাটা, এবং শুধু পুরুষ নয়, মহিলা, তারা বলেছেন যে সেন্সিটিভ পার্টি, মানে এইভাবে পুলিশ আক্রমণ বোঝাই গেছে যে ওরা বেসিক্যালি মোটিভেটেড ওয়েতে যে ওদেরকে আক্রমণ করব বলেই গেছে, এবং এইভাবে আক্রমণ করছে। কোন পুলিশ? অবশ্যই এই কোন পুলিশ? আমি তো বলবো ইমিডিয়েট এই পুলিশদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করুন। কে এই ডাইরেকশন দিয়েছে? কে এইভাবে ফোর্স করেছে? আর পুলিশের এইসব কর্তাগুলো একজন এক এক রকম কথা বলছেন। মন্ত্রী বলছেন খবর ছিল, ও বলছে খবর ছিল না, তার আগে দেখা যাচ্ছে পুলিশ কমিশনার, আজকে তো মন্ত্রী স্বয়ং বললেন যে যদি কোনো ডকুমেন্ট চুরি হয়ে যেত, ফাইল চুরি হয়ে যেত, তার দায় কে নিত। কালকে বিক্ষুব্ধ জনতা বলা হয়েছিল কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হালকা বল প্রয়োগ করা হয়েছে, তার কারণ জনতা নাকি, বিক্ষুব্ধ জনতা পুলিশকে বিনা প্ররোচনায় আক্রমণ করেছেন। আমি যদি সত্যি বলে ধরে নিই, লাথি মারা সম্ভব কিনা? আচ্ছা, এরা কোন ডকুমেন্ট চুরি করতে গেছিল বলুন তো? যাদের চাকরি চুরি হয়ে গেল তারা ডকুমেন্ট চুরি করতে গেছে? উল্টে এদের ডকুমেন্টগুলো চুরি করে কোথায় ভরে রেখেছেন সেটা বলুন। যাদের এদের ডকুমেন্টগুলো তো চুরি হয়ে গেছে, এসএসসির অফিসে এরা তো ওই ওএমআর শিটগুলো এদের ডকুমেন্ট, কে চুরি করে নিয়ে গেল? মিরর ইমেজ কে চুরি করে নিয়ে গেল? এদেরকে জবাব দিন, প্রাইমারির জবাব দিন যে প্রাইমারির যারা পরীক্ষা দিল তাদের প্যানেল কে চুরি করে নিয়ে গেল? এসএসসির ওএমআর শিট, ওএমআর মিরর ইমেজ কে চুরি করে নিয়ে গেল? তাদেরকে শোনাচ্ছেন যে তারা ডিআই অফিসে আন্দোলন করতে গেছে, তারা ডিআই অফিসের কাগজ চুরি করতে গেছে। এই আপনাদের সেন্সিটিভিটি, এই আপনাদের সহানুভূতি, এই মঞ্চে দাঁড়িয়ে সহানুভূতির একেবারে ডালা নিয়ে বসেছিলেন, আর যেই তারপরের দিন যেই ন্যায্য প্রশ্ন করতে গেল ওর অমনি লাঠি মারতে শুরু করে দিলেন, তখন সহানুভূতি সব হাওয়া। আসলে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নগ্ন রূপ, এটাই হচ্ছে মমতার সরকার। আসলে আপনাদের ডকুমেন্ট চুরি করে জোর গলায় বলবে যে ওরাই ডকুমেন্ট চুরি করতে গেছে, এটাই হচ্ছে গলাবাজি। চোরের মায়ের বড় গলা বলে একটা বাংলা প্রবাদ আছে, এখন নতুন ওই প্রবাদটা একটু বাঙালি সংশোধন করে নিয়েছে। এখন বাঙালি বলছে চোরের রানীর বড় গলা, এখন চোরেদের রানীর বড় গলা হয়েছে। আমরা চাই সমস্ত রাজনৈতিক বিতর্ক, ডিসকোর্স, সেগুলোর ঊর্ধ্বে ওঠে যারা যোগ্য, যারা সত্যিকারের নন টেন্টেড এবং যোগ্য, এবং যারা এখনও ছাত্রদেরকে পাঠদান করতে যোগ্যতার সঙ্গে অপেক্ষা করে আছেন, তারা প্রত্যেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যালয়ে শিক্ষার অঙ্গনে ফিরে যান। এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ থাকে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।